হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 3/12/2024 থার্ড শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এটি তোমাদের আপকামিং এক্সামগুলি যেমন আরপিএফ কনস্টেবল, তারপরে তোমার গ্রুপ ডি, এনটিপিসি সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এটি আমাদের ম্যাথের 6 নম্বর শিফটের সমাধান চলছে। এর আগে যে 5টা শিফটের সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক করে নিও। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আমাদের কোশ্চেনের সমাধান। দেখো, কোশ্চেনের কোনটা সঠিক অ্যান্সার সেটা আমি হাইড করে দিয়েছি। এখানে আনসার দেয়া ছিল কোনটা সঠিক, তো যাতে তোমরা নিজেরা প্র্যাকটিসের মতো করে সলভ করতে পারো তাই হাইড করে দিয়েছি। তো ভিডিওটিকে পজ করে নিয়ে কোশ্চেনগুলির আনসার নিজেরা ট্রাই করবে, তারপরে আমার সলিউশন দেখবে। ঠিক আছে, প্রশ্নটিতে বলেছে একটি নিরেট আয়তঘনকের 3টি সন্নিহিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল 27 সেমি স্কোয়ার, 32 সেমি স্কোয়ার এবং 254 সেমি স্কোয়ার হলে আয়তঘনকের আয়তন সেমি কিউবে কত? তো আমরা জানি যে 3টে সন্নিহিত পৃষ্ঠতল কি কি হয়। একটা হয় লেন্থ ইন্টু ব্রিথ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর একটা হয় লেন্থ ইন্টু হাইট মানে দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর একটা হয় ব্রিথ ইন্টু হাইট মানে প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এদেরকে গুণ করি এবং গুণ করার পর বর্গমূল করি তাহলেই আমরা ভলিউম বা আয়তন পেয়ে যাব। কেন? তার কারণ হলো দেখো, গুণ করলে পরে আমাদের দুটো লেন্থ, দুটো ব্রিথ, দুটো হাইট হচ্ছে, তো সেখান থেকে এলবিএইচ পাবো, মানে একটা একটা করে বাইরে আসবে, তাহলে কি হয়ে যাবে? সেটাই ভলিউম হয়ে যাবে, কারণ আমরা জানি আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখন এটাকে আমরা লিখবো, তাহলে কি আছে? 27 গুণ 32। এবার এটা 254 রয়েছে কোশ্চেনে, তাহলে গন্ডগোল রয়েছে। গন্ডগোলটা কি? দেখো, এখানে 254 আছে আর এটা 27 রয়েছে, তো বর্গমূল করা যাবে না। এটা অ্যাকচুয়ালি 127 যদি করি তাহলে আমাদের মিলে যাবে অ্যান্সারের সাথে। ঠিক আছে, এটা 127 হবে। কোশ্চেনটা এখানে মিস্টেক আছে, ঠিক করে নেবে। তো 127 32, এবার 254কে আমি যদি ভাঙি তাহলে 127 দুগুণী 254 হয়। ঠিক আছে, তো এবারে দেখো আমরা বর্গমূল করতে পারবো। 127 দুইবার রয়েছে, তো 127 বাইরে চলে আসলো। এবার 32 গুণ 2, 32 দুগুণী কত? 64। 64-র বর্গমূল করলে কত পাবো? 8 পাবো। ঠিক আছে, তাহলে 127 গুণ 8 করলে হয়ে যাবে 1016, এটা আমাদের অ্যান্সার। তো তুমি শুধু ইউনিট ডিজিট চেক করেই অ্যান্সার পেয়ে যাবে। দেখো 7 8 56, 6 এককে 6 রয়েছে, তো অ্যান্সার হলো অপশন 2 এরটা। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 2 নম্বর প্রশ্ন, এটাকে আর একটু জুম করা যাবে দেখি। 2 নম্বর প্রশ্নে বলেছে যে 7টি সংখ্যার গড় 45, যদি প্রতিটি সংখ্যা থেকে 5 বিয়োগ করা হয় তাহলে নতুন গড় কত হবে? দেখো, প্রতিটি সংখ্যার সাথে যে পরিবর্তন করা হয় তোমার গড়েও সেই একই পরিবর্তন হয় যোগ বিয়োগ করলে। ঠিক আছে, তো প্রত্যেকটা সংখ্যার থেকে 5 বিয়োগ করা হয়েছে, তার মানে গড় থেকেও 5 বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাব আমরা, নতুন গড় পেয়ে যাব। তো নতুন গড় কত? 40 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে নেক্সটে যাই। এইবারে 3 নম্বর বলেছে 4 বছর আগে পি, কিউ ও আর এর গড় বয়স ছিল 25 বছর। যদি 3 বছর আগে পি ও কিউ এর গড় বয়স 20 বছর হয়ে থাকে তাহলে আর এর বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমরা প্রত্যেকটাকে বর্তমানে নিয়ে গিয়ে স্বাভাবিকভাবে করতে পারি যে বর্তমানে দেখো পি, কিউ যোগ আর, তিনজনের মোট বয়স কত হবে? দেখো 4 বছর আগে গড়ে ছিল 25, তাহলে মোট কত? 4 বছর আগে মোট কত ছিল? ওই মোট ছিল তোমার 3 জন, তাই 3 25 75। কিন্তু বর্তমানে কত হবে? বর্তমানে প্রত্যেকের 4 করে বাড়বে, তাহলে 3 জনের 4 করে যদি বাড়ে তাহলে 3 4 12 বছর বাড়বে, অর্থাৎ এটা হয়ে যাবে 87। তো বর্তমানে পি কিউ আর এর মোট বয়স হলো 87। আর বর্তমানে পি যোগ কিউ এর মোট বয়স কত? বর্তমানে আমি যদি বলি তাহলে পি যোগ কিউ, এই যে মোট বয়স কত হবে? দেখো 3 বছর আগে গড় কত ছিল? 20, তাহলে 3 বছর আগে মোট কত ছিল? মোট ছিল 2 জন, তাই 20 দুগুণী 40 ছিল মোট। এখন 3 বছর বর্তমানে মানে কি? 3 বছর করে প্রত্যেকের বেড়েছে 3 বছর আগের থেকে, তার মানে 2 জনের 3 করে বাড়লে 3 দুগুণী 6 বছর বেড়েছে, 40 6 46। এবার দেখো বিয়োগ করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। বিয়োগ করলে দেখো পি পি কাটা, কিউ কিউ কাটা, থাকছে শুধু আর। তো 87 থেকে আমি যদি 46 বাদ দেই তাহলে 1 4 41 হলো আমাদের অ্যান্সার, 41 বছর। ঠিক আছে, আর এর বর্তমান বয়স কত? 41 বছর। চলো নেক্সট। এবারে 4 নম্বর প্রশ্ন
বলেছে যে নিম্নলিখিত রাশিটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করুন। অপ্রকৃত ভগ্নাংশ, এখানে অপ্রকৃত ভগ্নাংশ কি আছে দেখো, 0.641, তো 4 মাথায় পৌনপুনিক, এবার 6 মাথায় নেই, পৌনপুনিক বাদে যা থাকে সেটাকে বিয়োগ করতে হয়। তো 641, পুরোটা 641, তার থেকে 6 বাদ দেবো, 641 থেকে 6 গেলে হয়ে যাবে 635। নিচে এবার পৌনপুনিক দুটোর মাথায়, তাই দুটো নয়, একটার মাথায় নেই দশমিকের আর পৌনপুনিকের মাঝে, তাই একটা শূন্য যোগ, এটা আমার 23, পুরোটার মাথায় পৌনপুনিক আছে, এবার নিচে কি হবে 99, কারণ দুটোর মাথায় পৌনপুনিক। ঠিক আছে, তো এখন আমি কি করি, উপরে নিচে 10 গুণ করে দুটোকে সমান করে দিলাম, তাহলে 990 হচ্ছে নিচে, আর উপরে আমাদের নিচে দেখো 990, উপরে তাহলে এই দুটো যোগ করলে কত পাবো আমি, 5 3 3 6 6 2 8। এবার 5 দিয়ে তুমি ভাগ করো, 5 দিয়ে করলে 198 নিচে, আর 5 দিয়ে উপরে করলে 173 পাবো। অপশন 1-এরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 5 দিয়ে এটাকে কাটলে এইটা হচ্ছে অ্যান্সার। আমি নিচের দুটো সমান করলাম, কারণ সমান করলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়, নিচেরটা ডাইরেক্ট লিখে উপরের গুলো যোগ বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যায় সমান করার পরে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এইবারে আমাদের 5 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে কি বলেছে, বলেছে যে যদি নির্মাণের মোট ব্যয় 9 লক্ষ হয়, তবে শ্রমিকের জন্য ব্যয় করা অর্থের চেয়ে সিমেন্টের জন্য ব্যয় করা অর্থের পরিমাণ কত বেশি। তো শ্রমিক লেবারের জন্য ব্যয়, এটা হচ্ছে 18% লেখা, আর সিমেন্টের জন্য এটা লেখা 25%। তো কত বেশি, 7% বেশি। তাহলে 7% যদি বের করি এটার, তো শতাংশের জন্য দুটো শূন্য কাটা, তো 7 নং 63 পরে 3টে শূন্য, 63,000 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 6 নম্বর। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত 192 এবং 32, একটি সংখ্যা 64 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করো। আমরা জানি কি লসাগু গুণ গসাগু মানে সংখ্যা দুটোর গুণফল, তো 192 গুণ 32, তো সংখ্যা দুটোর গুণফলের মধ্যে একটা দিয়ে দিয়েছে, সেটা দিয়ে ভাগ করলে অন্য সংখ্যাটা পেয়ে যাব। তো 32 দুগুণী 64, 2 দিয়ে কাটলে হয়ে যাবে তোমার 9 দুগুণী 18, 6 দুগুণী 12, 96 আমাদের অ্যান্সার। ঠিক আছে, 32 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে এটাকে কাটলাম 96 হলো। এইবারে 7 নম্বর। বলেছে একটি ট্রেন 296 কিমি দূরত্ব অতিক্রম করতে 148 কিমি প্রতি ঘন্টা গতিতে চলে, তারপর 294 কিমি দূরত্ব অতিক্রম করতে 98 কিমি প্রতি ঘন্টা গতিতে চলে। পুরো দূরত্বের জন্য ট্রেনটির গড় গতিবেগ নির্ণয় করুন। তাহলে পুরো, এবার গড় গতিবেগ চেয়েছে, গড় গতি কত হয়, গড় গতি হয় আমাদের মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত, এইটা আর এটার যোগফল, তো 4 আর 6 10 0, হাতে আমার 1, 9 9 18 1 19 9, হাতে আমার 1, 2 2 4 আর 1 5, 590 হলো মোট দূরত্ব। মোট সময় কত, 148 কিমি প্রতি ঘন্টা বেগে যদি 296 কিমি যায়, তার মানে 2 ঘন্টা সময় লাগবে। 148 দিয়ে এটাকে ভাগ করলে 2 বার যাবে, তাই না? তারপরে আবার 98 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে কয়বার যাবে, 3 বার যাবে, তার মানে 3 আর 2 5 ঘন্টা হলো মোট সময়। তো মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব, করলে অ্যান্সার। তো 5 দিয়ে যদি এটাকে করি, 5 1 5, 5 18 90, তো 118 কিমি প্রতি ঘন্টা গড় গতিবেগ। চলো নেক্সট। এবারে 8 নম্বর প্রশ্ন। বলেছে 3 জন অংশীদার একটি ব্যবসায় 3:9:8 অনুপাতে বিনিয়োগ করে। তারা যথাক্রমে 10 মাস, 1 মাস এবং 4 মাসের জন্য তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের লাভের অনুপাত কত? দেখো, মূলধন বিনিয়োগ করছে, চেয়েছে লাভের অনুপাত। মনে রাখবে লভ্যাংশ সমান সমান হয় মূলধন ইন্টু সময়, মূলধন গুণ সময়। ঠিক আছে, তাহলে লাভের মূলধন কত 3, তার সময় কত 10 মাস, ইস্টু মূলধন হলো 9, দ্বিতীয় জনের সময় কত 1 মাস, ইস্টু মূলধন কত 8, সময় হলো 4 মাস। তো এটা সমাধান করলে কত পাবো, 30, 9 আর 32, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। 30:9:32, তাহলে লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত হলো 30:9:32। নেক্সট, এবারে 9 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে যে এত y x এত y এত হলে x² y² এর মান কত? দেখো, x² y² এর মান জানতে চেয়েছে, তো এখানে একটা ফর্মুলা তোমাদের আগে লিখে দেই পাশে। সেই ফর্মুলাটা দিয়ে হচ্ছে এটা, যে আমরা জানি a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটা সমান সমান 2 ×
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা মনে থাকবে। তাহলে এখানে দেখো আমরা এইটাকে এক্স এতর স্কোয়ার রয়েছে প্লাস দিয়ে আবার এইটার স্কোয়ার, তার মানে এটা এ প্লাস এটা বি ধরলে, এটা এ মাইনাস বি ধরলে মাঝখানে প্লাস রয়েছে তাদের স্কোয়ার, এই সূত্রটাই হচ্ছে। তার মানে 2 ইন্টু এ স্কোয়ার, এ কত এখানে 2, বি কত √9, তাহলে এ স্কোয়ার 2 স্কোয়ার করলে 4 আর √9 স্কোয়ার করলে 9, 9 4 13 দুগুণি 26 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 10 নম্বর। এখানে বলেছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো এখানে 0.42, দেখো শুধু 2 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে 42 থেকে আমাদের 4টাকে বিয়োগ করতে হবে। 42 থেকে 4 বিয়োগ করলে হবে 38। 38, এবার 2 এর মাথায় পৌনঃপুনিক একটার উপরে তাই 9, আর একটার উপরে পৌনঃপুনিক নেই তাই 0, যোগ এখানে 42 দুটোতেই পৌনঃপুনিক রয়েছে, বাই কত আমাদের 99, কারণ দুটোর মাথায় পৌনঃপুনিক, দুটো নয়। এবার এটাকে যদি সমাধান করি তাহলে এখানে আমি এক কাজ করি, এটাকে 10 দিয়ে গুণ করি, তাহলে 420/990 হচ্ছে। এটাকে 11 দিয়ে গুণ করি, তাহলে এখানেও নিচে 990 হচ্ছে, দুটোতেই নিচে 990 হয়ে যায়। আর উপরে আমাদের এটা কত হয়, 11 দিয়ে গুণ করলে 8, তারপরে 8 আর 3 11 1, তারপরে 3 আর 1 4, 418 আর 420 যোগ করলে 838 আমাদের হয়ে যাবে অ্যান্সার, 838/990। ঠিক আছে, 838/990। ক্লিয়ার? আমরা নিচেরটাকে সমান করে যখনই নিতে পারবো তখন সেটাই করব আগে, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এবারে 11 নম্বর প্রশ্ন বলেছে প্রতি লিটার 6.90 দামের 40 লিটার দুধে কত পরিমাণ জল মেশানো হলে মিশ্রণটির দাম 4.60 প্রতি লিটার হবে। এখানে তোমাদের একটা কনসেপ্ট যেটা মনে রাখতে হবে যে আমাদের প্রাইস, দাম পরিমাণের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, দাম পরিমাণের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, কারণ দাম যত বাড়বে তত কম পরিমাণ জিনিস পাবো, যত দাম কমবে তত বেশি পরিমাণ জিনিস পাবো, তাই না? তার মানে দাম পরিমাণের সঙ্গে কি হয়, ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ প্রাইস আর কোয়ান্টিটি ব্যস্তানুপাতিকে থাকে। তাহলে এইটাই যদি হয় তো সেখান থেকে আমি আগে এই ইসের রেশিওটা বের করে নেই। প্রাইসের রেশিওটা কি আছে, 6.9 প্রথমে ছিল 6.9 দাম, পরে হচ্ছে কত 4.6। তাহলে এটা রেশিও করলে আমাদের কত হয়ে যাবে, 23 দিয়ে করলে 3 23 69, 23 দুগুণি 46, আর দশমিক তো আগেই উঠে যায় দুটোতে 10, তাহলে 3:2। এটা হলো প্রাইসের রেশিও। তাহলে আমি যদি কোয়ান্টিটি করি তাহলে সেটা কি হয়ে যাবে, 2:3। অর্থাৎ প্রথমে যদি তোমার 2 মানে 40 থেকে থাকে, 40 লিটার দুধ থেকে থাকে, তাহলে পরে 3 কত হবে, দেখো 20 দুগুণি 40, তাহলে 3 20 হয়ে যাবে 60, তাই না? বুঝতে পেরেছো? বা আমাদের এখানে সেটাও চাইনি যে পরে কত লিটার হবে, বলেছে যে তোমার কত লিটার জল মিশাবে। তাহলে প্রথমে 2 ছিল 40, তাহলে 1 মানে কত 20, তাহলে জল মিশাচ্ছে কতটা, 2 থেকে 3 হয়েছে মানে 1, তো 1 এর মান 20 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 20 লিটার জল মেশানো হয়েছে। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন, আর এটা কিন্তু বেস্ট মেথড আমি তোমাদের শেখালাম। খাতায় কিন্তু নোটস করে রাখবে যে দাম পরিমাণের ব্যস্তানুপাতিক হয়। চলো 12 নম্বর বলেছে একজন ব্যক্তি একটি ভিউ পয়েন্টে হেঁটে যান এবং তার গাড়ির গতি ধ্রুবক রেখে শুরুর বিন্দুতে ফিরে আসেন এবং এইভাবে মোট সময় 9 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, উভয় পথে গাড়ি চালিয়ে তিনি 7 ঘন্টা সময় বাঁচাতে পারেন। আচ্ছা, প্রথমে হেঁটে যান এবং ফিরে আসেন গাড়িতে, সময় লাগে 9 ঘন্টা 30 মিনিট, মানে 9.5 সাড়ে 9 ঘন্টা। 9 ঘন্টা 30 মিনিট মানে কি, 30 মিনিট মানে হাফ ঘন্টা, তো 9.5 ঘন্টা। এবার উভয় পথে গাড়ি চালিয়ে 7 ঘন্টা কম সময়, এই 7 ঘন্টা সময় বাঁচায়, তার মানে 2c, যদি যায় গাড়িতে ফিরে আসে গাড়িতে, তার মানে 2 বার গাড়ি চালাচ্ছে, তাতে 7 ঘন্টা বাঁচায়, তো 9 থেকে 7 গেলে 2.5 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, তো এটা করার নিয়ম কি, আমরা এখানে প্রত্যেকটার সাথে 2 গুণ করে দেব। তাহলে প্রত্যেকটার সাথে আমি যদি 2 গুণ করে দেই তাহলে দেখো আমাদের তারপরে বিয়োগ করলে পরে 2c কাটা চলে গেল। তাহলে 2 বারই যদি হেঁটে যায় আসে, মানে হেঁটে যায় এবং হেঁটে আসে, অর্থাৎ 2 বার হাঁটা হলে কি হবে, এটা কত 9 দুগুণে 18 একে 19, 19 থেকে যদি আমি 2.5 বাদ দিই তাহলে 19 থেকে 3 গেলে হয় 16, তারপরে 0.5 মানে 16.5 ঘন্টা, মানে 16 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো অপশানে দেখো কোথাও অ্যান্সার এটা দেয়া নেই, তো অপশান ভুল আছে, অপশান এটা এখানে ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, 16 ঘন্টা 30 মিনিট অ্যান্সার হবে এই কোশ্চেনের। নেক্সট,
এইবারে 13 নম্বর প্রশ্ন, তো এটা একটু জুম করা যাবে কারণ কোশ্চেনটা দেখতেই পাচ্ছি ছোট ইসের মধ্যে। বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 841 মিটার স্কয়ার, জমিটির প্রান্তের দৈর্ঘ্য কত? প্রান্ত মানে একটা বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো ক্ষেত্রফলের বর্গমূল করলেই বাহুর দৈর্ঘ্য বেরোয়, এটার বর্গমূল কত হয়ে যাবে? 29। ঠিক আছে, 841 হলো 29-এর স্কয়ার। 14 নম্বর বলেছে যদি 36 এবং 18 এর তৃতীয় সমানুপাতি x হয় তাহলে x এর মান কত? তো এখানে ডাইরেক্ট আমি তৃতীয় সমানুপাতির সূত্র কি b স্কয়ার বাই a মানে 18 স্কয়ার, 18 গুণ 18 বাই 36 করলেই অ্যান্সার। 18 গুণে 36, 9 দুগুণে 18, 9 অ্যান্সার। এবার এটার কনসেপ্ট কি, যখনই তৃতীয় সমানুপাতি বলে তখন এরকম হয় 36:18:18:x। ঠিক আছে, এই x এইটাই হলো তৃতীয় সমানুপাতি। তাহলে দেখো আমরা জানি তোমার প্রান্তের সংখ্যাগুলো গুণ হয় আর মাঝের সংখ্যাগুলো গুণ হয়, তো 18 গুণ 18 বাই 36 করলেই x পেয়ে যাব। ঠিক আছে, চলো এখানে দেখো বলেছে 85 এর স্কয়ারের মান কত? তো 85 স্কয়ার, তো যখন এককে 5 থাকে বর্গ করা সহজ, তো 5 এর স্কয়ার প্রথমে 25 আসবে, তো একটাতেই দেখো 25 আছে, প্রথমে 25 তারপরে 8 এর সঙ্গে তারপরের সংখ্যাটা গুণ করে দাও, 8 নং 72, অর্থাৎ 72 25 আমাদের অ্যান্সার। ঠিক আছে, 16 নম্বর একজন দোকানদার x টাকা মূল্যে একটি পণ্য মুদ্রিত করে, তাহলে মুদ্রিত মূল্য x বলে দিয়েছে, এতে 60% ছাড় দেয়, তো 60% যদি ছাড় দেওয়া হয়, 60% মানে 3/5, 5-এ 3 ছাড় দিলে দাম রাখবে 5-এ 2, তারপরে ছাড়কৃত দামের উপরে 25% ভ্যাট চার্জ করছে, 25% মানে কত? 1/4, অর্থাৎ 4-এ 1 ভ্যাট চার্জ করলে 4 টাকায় 1 টাকা বেশি অর্থাৎ 5 টাকা রাখবে, তো এইভাবে রেখে সে দাম বিক্রি করছে কত? 444 টাকায়। তো এখান থেকে সমাধান করলে অ্যান্সার 5 5 কাটা, 2 দুগুণি 4, 2 দিয়ে এটা কাটছি কেন আমি, 2 দিয়ে যদি এখানে গুণ করি 444 দুগুণি 888 হলো x এর মান। ঠিক আছে, চলো এইবারে 17 নম্বর প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা রয়েছে এটা তোমার আরপিএফ এসআই পরীক্ষায় প্রত্যেকটা শিফটেই এসছে, মানে এই প্যাটার্নটা, সেখানে শুধুমাত্র ডিজিটগুলো চেঞ্জ করে করে দিয়েছে। ঠিক আছে, আর তো এখানেও আমি তোমাদের কোশ্চেনটা চলো সমাধান করে দিই কিভাবে করতে হবে। বলেছে প্রথম 3 মাসে ললিতের মাসিক গড় আয় ছিল এত, আর এপ্রিল মাসে আয় ছিল প্রথম 3 মাসের থেকে 50% বেশি, তো আমি ধরে নিচ্ছি এপ্রিল মাসেও তার আয় কত ছিল? এত ছিল, তার মানে যদি এপ্রিলেও আয় এত হয় তাহলে 4 মাস মানে প্রথম 3 মাস আর এপ্রিল মাস 4 মাসের তোমার গড় আয় কত ধরলাম আমি? 38360 এত ধরেছি, কিন্তু এটা কি সঠিক না? কেন সঠিক না? তার কারণ হলো এপ্রিল মাসে আগের গড় আয়ের সমান আয় হয়নি, এপ্রিল মাসে 50% বেশি আয় হয়েছে আগের গড় আয়ের থেকে। তাহলে এপ্রিল মাসে কত আয় হয়েছে? আগের গড় আয় ছিল 38360, এর 50% মানে 1/2, এত বেশি আয় হয়েছে। এবার এই যে বেশি আয় হয়েছে এটা কি হবে? সবার মধ্যে ভাগ হয়ে যাবে যখন আমি গড়ে নিয়ে যাব, এটা তো 1 মাসে বেশি, যখন গড়ে নিয়ে যাব তখন 4 মাসের মধ্যে ভাগ হতে গেলে সবার মধ্যে ভাগ হচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ করে দিয়ে এটাকে গড়ে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো গড়ে কত বেশি দেখি? 2 আর 4, 4 দুগুণি 8, 8 দিয়ে উপরেরটাকে একবারে কাটি, 8 দিয়ে আমরা যদি প্রথমে 38-কে করি তাহলে তোমার 4 8-এ 32, 32 আছে কত হলে 38 হবে 6, 6 3 63, তো 8 দিয়ে করলে 7 8-এ 56, 56 আছে কত হলে 63 হবে 7 হলে, 7-এ 6 76, তো 8 দিয়ে করলে 8 নং 72, তারপরে 72 আছে কত হলে 76, 4 4-এ 0 40, তো 8 দিয়ে 5 8-এ 40, তো আমাদের 4 মাসে গড় আয় কত? 4 মাসে গড় হয়ে যাবে যা ছিল তার সঙ্গে এত আরো বাড়বে, কারণ এপ্রিল মাসে যেটা বেশি নিয়ে এসছে সেটা সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তো 4 7 9 5। ঠিক আছে, 4 মাসের গড় আয় এত, তো 4 মাস আর বাকি থাকলো কত? 8 মাস, কারণ এখানে সারা বছরের গড় আয় বলে দিয়েছে। তো 4 মাস 8 মাস অনুপাত করলে কত? 1:1:2। এবার আমাদের এখানে 4 মাসের গড় আয় কত লিখে ফেলি, এই দুটোর যোগফল, তাই না? যোগ করি, 5 9 6 15 5 হাতে 1, 7 আর 3 10 1 11 1 হাতে আমার 1, তারপরে তোমার 4 আর 8 12 আর 1 13 3 হাতে আমার 1, 3 আর 1 4, 43,155, আর 8 মাসের গড় আয়টা বের করব, তো এখানে 8 মাসের জায়গায় দাগ দিয়ে দিলাম।
অ্যালিগেশন মেথড করব, মাঝখানে মিশ্র মানে দুটোর গড়ায় মিশিয়ে যেটা সেটা বসাবো, মানে 12 মাসের 8 আর 4 12 মাস, ঠিক আছে। তো 5 5 0 6 5। আচ্ছা, তো এবার আমরা অ্যালিগেশনে কি করি, আমরা ছোটটাকে বড়টার থেকে বাদ দেই। তো 5 আছে কতলে 5 হবে 0, 5 আছে কতলে 6 হবে 1, তারপরে তোমার 1 আছে কতলে 10 হবে 9, তারপরে 3 আর 1 4 আছে কতলে 5 হবে 1, 4 আছে কতলে 5 হবে 1, 11,910। তো এবার এইখানে কেন আমরা এই রেশিওটাকে ছোট করছি, কারণ হলো 2 মানে এত, এইখানে যে রেশিওটা পাওয়া যায় কোয়ান্টিটি সেই রেশিও এখানেও হয়। তাহলে 2 মানে যদি এত হয় তাহলে 1 মানে কত, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলেই 1 এর মান বেরিয়ে যাবে। তো 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, 5 দুগুণী 10, তারপরে 9 দুগুণী 18, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, তো 1 মানে কত, এত হলো, ঠিক আছে। তা এবার এই দুটোর পার্থক্য বের করে আমি এটা পেয়েছি, তাহলে এই দুটো যোগ করে আমি এটা পাবো, কারণ উপরের একটা যদি ছোট হয় তাহলে আর একটা বড় হবে, আর বড় করতে গেলে এই দুটোকে যোগ করতে হবে। তো 5 আর 5 10 0, আর এককে 0 একটা অপশনই আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, আর সমাধান করব না আমি, ঠিক আছে। আর যদি তুমি পুরো যোগ করো তাহলে লিখে দিচ্ছি ওইটাই পাবে, 6 1 0 2 0ই পাবে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, ক্লিয়ার। চলো এবারে 18 নম্বর প্রশ্ন বলেছে 56 মিটার এবং 154 মিটার মাত্রা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের পরিধি। আয়তক্ষেত্র, তার মধ্যে যদি এটা যদি 56 আর এটা যদি 154 হয়, একটা বৃহত্তম বৃত্ত যদি আমি ঢুকাই তাহলে সেইটার ব্যাসার্ধ কি হয়ে যাবে, যে এই আয়তক্ষেত্রটার যে প্রস্থ তার অর্ধেক, তার মানে 28 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 28 আর সমান সমান যদি 28 হয় তাহলে পরিধি কত হয়ে যাবে, পরিধি 176 হয়ে যাবে, কারণ আর সমান যদি 7 হয় তাহলে তোমার 2 পাই আর কত হয়, 44 হয়, ঠিক আছে। আর পাই আর স্কয়ার মানে ক্ষেত্রফল 54 হয়, 154 হয়, ঠিক আছে। তাহলে এটা যদি তোমার 4 গুণ হয়, 28 হচ্ছে, এটাও আমাদের 4 গুণ হবে, তাহলে হয়ে যাবে 176। যদি আমাদের ক্ষেত্রফল চাইতো, ক্ষেত্রফল কত হতো, ক্ষেত্রফল হতো 16 গুণ, কারণ ক্ষেত্রফলে তোমার আর এর স্কয়ার হয়, তার মানে এটা 4 গুণ, তাহলে এখানে 16 গুণ করে দিতাম, ঠিক আছে। 16 গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যেতাম, বুঝতে পেরেছো। অথবা তুমি দেখো এখানে পাই এর মান 22/7, 22 আছে মানে 11 দ্বারা ভাগ যাবে, অপশন যেটা অ্যান্সার হবে সেটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট 19 নম্বর বলেছে একটি ট্রেন 411 কিমি দূরত্ব অতিক্রম করতে 137 কিমি প্রতি ঘন্টা গতিতে চলে। তো সেম প্যাটার্নের একটা কোশ্চেন আজকে করালাম, তো এটা HW থাকলো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কোনটা অ্যান্সার হচ্ছে। নেক্সট 20 নম্বর একটি অর্থরাশি বার্ষিক 20% সরল সুদের হারে বিনিয়োগ করলে 4 বছরে এত হয়। তো 4 বছরে সরল সুদ কত হবে, 4 20 80, তাই না, 4 20 80%। এবার সুদ আসল মিলিয়ে কত হবে, আসল তোমার 100 আর সুদ হচ্ছে 80, তার মানে সুদ আসলে হবে 180, আর সেটাই বলে দিয়েছে কত হয়, 2160 হয়। চেয়েছে কি, চেয়েছে তোমার যে 2 বছর একই সুদের হারে অর্থরাশির সরল সুদ কত, তাহলে 2 বছরের সুদ কত হবে, 20 দুগুণী 40, তাহলে 180 মানে শতাংশ মানে যদি এত হয়, 40% মানে কত, সমাধান করলেই অ্যান্সার। 0 0 কাটা, এবার এখানে 18 দিয়ে এটাকে ভাগ করব, তারপরে এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তো অ্যান্সার কত পেয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবে 480, 480 হয়ে যাবে অ্যান্সার। চলো কেটে দিচ্ছি, 18 দিয়ে 18 কে 18, 18 আছে কত, 21 হবে 3, 3 6 36, 18 দুগুণী 36, 0, তো 4 12 48, তো 480 অ্যান্সার। নেক্সট এবারে 21 নম্বর বলেছে ললিতা এবং হিমানি একসঙ্গে একটি ব্যবসায় এত টাকা বিনিয়োগ করেছিলেন, বছরের শেষে মোট 7500 লাভের মধ্যে লতিকার লভ্যাংশ তোমার 2700, ওটা লতিকা, তো হিমানির বিনিয়োগের পরিমাণ কত ছিল। তো দেখো লতিকা আর হিমানি এদের বিনিয়োগের পরিমাণ, লভ্যাংশ দেখো, লভ্যাংশর যা অনুপাত হয় বিনিয়োগও সেই অনুপাতেই হয়েছে, কারণ এখানে সময় সেম, বছর দুজনেই একই বছরের জন্য খাটিয়েছে, তাই সময় সেম হলে লভ্যাংশের অনুপাতই হয় তোমার বিনিয়োগের অনুপাত। তো লভ্যাংশ লতিকার কত 7, দেখো আমরা এই দুটোকে ছোট করে নেই, মোটের সাথে লতিকারটাকে দুটো শূন্য আগে কেটে নিলাম, এটা যদি 27 হয় লতিকার, তাহলে 75 থেকে 27 বিয়োগ করলে হয়ে যাবে এটা 48। এখন তাহলে দুজনের অনুপাত আরো ছোট করি, 3 দিয়ে করলে 3 নং 27, 3 16 48। এই তাহলে প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে 9 আর 16 25, 25 মানেই হলো 4 7 8 0 0, চেয়েছে হিমানির বিনিয়োগ, তো হিমানির বিনিয়োগ কত, 16, 16 মানে কত, তো অ্যান্সার আমাদের কি হয়ে যাবে,
এইখানে আমি যেটা টুকেছি অপশানগুলো ভুল টকা হয়েছে, কারণ অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যান্সার হবে সেটা 16র গুণিতকে হবে, তাই না? 16র গুণিতকে অ্যান্সার হওয়া মানে তোমার অপশানে যেটা থাকবে সেটা জোড় সংখ্যা থাকবে, কারণ কোনো বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে টোকার সময় আমি ভুল টুকেছি, এটা 30592 টুকতে হবে আমাকে, তাহলে আমাদের দেখো এইটা হয়ে যাবে অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো তোমার কোনোটা জোর নেই, তো এটাই জোর। 16 দিয়ে 16র সাথে গুণ করলে জোরই বেরোবে, তাই না? জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে কখনো ভাগ করলে মেলে না, তো এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, করে দেখবে নিজে, 25 দিয়ে এটাকে ভাগ করবে, যা পাবে তার সাথে 16 গুণ করবে, অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু পরীক্ষার সময় করার কোনো দরকার নেই, অপশনগুলো সেইভাবেই সেট করে দিয়েছে এক্সামিনার, যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি। চলো এবারে 22 নম্বর বলেছে, একটি পণ্য তার প্রকৃত বিক্রয় মূল্যের 2/5 বিক্রি করলে রমেশের 16% ক্ষতি হয়। যদি তিনি এটি প্রকৃত বিক্রয় মূল্যের 73% দামে বিক্রি করেন, তা লাভের শতাংশ কত? দেখো এটা বেসিক ভাবে যদি করো এক পৃষ্ঠা ভরে যাবে, বা এক্স ধরে যদি করো অনেকটা বড় হয়ে যাবে ক্যালকুলেশন। তো আমি একদম সহজভাবে করাবো। এখানে 2/5 আছে না, আমি সবসময় নিচে যেটা থাকবে সেটাকে শেষে শূন্য আনার চেষ্টা করব। তো 5 আছে, তো একে শূন্য আনার জন্য আমি 20 দিয়ে গুণ করে দিচ্ছি, উপরে নিচে দুই জায়গাতেই। তাহলে আমাদের যদি প্রকৃত বিক্রয় মূল্য 100 হয়, মানে 5 20 কত 100, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য 100 হলে সে বিক্রি করছে কত? 20 দুগুণী 40 টাকায়। আর এই 40 টাকায় বিক্রি করেই তার 16% ক্ষতি হচ্ছে। আমরা জানি তাহলে প্রকৃত বিক্রয় মূল্য 100, এবার 16% ক্ষতি, আমরা জানি কি সবসময় 100% হয় মূল, তাহলে 16% যদি ক্ষতি হয়, 100 থেকে 16 বাদ দিলে আমাদের হয়ে যাবে 84%। সেটার মানই কত বলে দিয়েছে, যে 84% টাকা পাচ্ছে, অর্থাৎ 16% ক্ষতি হচ্ছে, আর সেটাই কত? প্রকৃত বিক্রয় মূল্যের এত, তার মানে 20 দুগুণী 40, 84% মানেই 40। এবার সে যদি প্রকৃত বিক্রয় মূল্যের 73% দামে বিক্রি করতো, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত? 5 20 100, তার 73% দাম, তার মানে 100 73% করলে কত হবে? 73ই হবে। তাহলে সে যদি 73-এ বিক্রি করতো, তার লাভের শতাংশ কত হতো, এটা বার করতে হবে। কনসেপ্ট বুঝতে পেরেছো আমি কি বোঝালাম? দেখো 100 টাকা যদি প্রকৃত বিক্রয় মূল্য হয়, সেটা 40 টাকা বিক্রি করলে 16% ক্ষতি হচ্ছে, তার মানে তোমার 84% দাম পাচ্ছে যখন সে 40 টাকায় বিক্রি করছে। তাহলে 40 টাকায় বিক্রি করে দাম পাচ্ছে কত? 84%। তাহলে সে যদি 73 টাকায় বিক্রি করে কত শতাংশ দাম পাবে? করলেই হয়ে যাবে, কারণ পরে 73% দামে বিক্রি করছে, তার মানে এক নিচেরটা মূলধন প্রকৃত বিক্রয় মূল্য, তার 73% মানে 73 টাকায় বিক্রি করছে, তাই তো? তাহলে 40 টাকায় বিক্রি করলে 84%, এটা 73% কেন দিয়েছি? 73 টাকায় বিক্রি করলে কত শতাংশ? সমাধান করি, সমাধান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে কত শতাংশ বেরায় আমাদের? দেখো 4 দিয়ে কাটি, 4 একুশে 84, 4 10-এ 40, 21 দিয়ে এটাকে গুণ করলে 3 একুশে 63, 3 হাতে আমার 6, তো 7 একুশে হয়ে যাবে তোমার 147। ঠিক আছে, 147 আর 6 করলে 153। তো এবার নিচে 10 আছে, তাই এক ঘর আগে দশমিক, তো এত শতাংশ পাচ্ছি। অর্থাৎ প্রকৃত বিক্রয় মূল্য ছিল কত? 100, সেটা বিক্রি করে পাচ্ছে এত শতাংশ, তার মানে 53.3% তার লাভ হচ্ছে। ঠিক আছে, 53.3% তার লাভ হচ্ছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট, এবারে 23 নম্বর। এটাও এইচডব্লিউ থাকবে, কারণ সেম প্যাটার্ন একটা করিয়েছি আজকেই। নেক্সট বলেছে, যদি একটি সংখ্যার 25% 72-এর সাথে যোগ করা হয়, তবে ফলাফলটি একই সংখ্যা হয়। তো 72-এর সাথে যোগ করলে একই সংখ্যা ফল পাচ্ছি, তার মানে 25%-র সাথে কত শতাংশ যোগ করলে আমরা সম্পূর্ণ সংখ্যা পাই? যদি 75% যোগ করি, কারণ 25 আর 75 করলে 100%, আর 100%ই আমাদের মূল সংখ্যা হয়, তাই না? তো এবার 25%-র সাথে 72 যোগ করছে, তাহলে 72টাই হলো 75%। 75% মানেই 72। তাহলেই আমরা দেখো 25% একটা সংখ্যার 25%, তার সাথে 75% যোগ করলেই আমরা সংখ্যাটাকে পেয়ে যাই, কারণ 100%ই সংখ্যা হয়। তাহলে যোগ করি 75%, আর বলেছে 72, তার মানে 75%ই 72। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেটার 60% চেয়েছে, তো 75% মানে 72 হলে 60% মানে কত? তো এখন আমরা এটাকে কাটলে দেখো শতাংশ শতাংশ তো কাটা যায়, 15 দিয়ে তোমার 5 15 75, 4 15 60, এবার নিচে 5 এসছে, তো আমি 2 গুণ করে দেই,
উপরেও 2 গুণ করে দিই। তো এবার 4 দুগুণী 8, দুগুণী 16, 6 তোমার 1, 7 8 56, 1 57, নিচে 5 দুগুণী 10 হয়েছে, তাই এক ঘর আগে দশমিক। অপশন 3 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলেছে যে যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ 60 টাকা হয়, চক্রবৃদ্ধি সুদ 64 টাকা হয়, তবে মূলধনটি কত? দেখো 60 টাকা সরল সুদ 2 বছর, তার মানে প্রত্যেক বছর 30 টাকা করে হয়েছে সুদ, কারণ সরল সুদ প্রত্যেকবার সমান হারেই হয়। তো 30 দুগুণী 60, 30 টাকা করে হয়েছে। এবার চক্রবৃদ্ধি সুদ 64, তার মানে প্রথম বছর যে সরল সুদ হয়েছে 30 টাকা, তার উপরে 4 টাকা সুদ হয়েছে তার দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি হারে। তাহলে দেখো 30 30 60, 60 আর 4 64 হয়। তো এখন এখানে আমি পার্সেন্টেজ সুদের হার কত সেটা বের করার কোনো দরকারই নেই আমার, ডাইরেক্ট আমি করব কিভাবে? আমি এখানে দেখছি যে 4 টাকা সুদ হয়েছে কত টাকার থেকে? 30 টাকার থেকে। 4 টাকা সুদ পেয়েছি 30 টাকার থেকে, তাহলে 30 টাকা সুদ পাবো কত টাকার থেকে? সমাধান করলে অ্যান্সার। তো 30 30 900, 900 কে 4 দিয়ে ভাগ করলে 225 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখো 4 টাকা সুদ পেয়েছি 30 টাকার থেকে, আর 30 টাকা যে টাকার থেকে সুদ পেয়েছি সেটাই মূলধন, তাহলে 4 টাকা সুদ পেয়েছি 30 টাকার থেকে, 30 টাকা সুদ পাবো কত টাকার থেকে? সমাধান করেই 225 হয়ে গেল অ্যান্সার। নেক্সট 26 নম্বর, 250 মিটার এবং 126 মিটার মাত্রা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের পরিধি নির্ণয় করুন। তো এখানে বৃহত্তম বৃত্তের পরিধি জানতে চেয়েছে। সেম প্যাটার্নের কোশ্চেন একটা করে দিয়েছি, এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, অপশন দেখেও করতে পারবে, অপশন দেখেও করতে পারবে ওইটার মতো যে বলে দিয়েছিলাম। এবারে আমাদের 27 নম্বর বলেছে সেলের সময় রাঘব 40% ছাড়ে 50 টাকা মুদ্রিত মূল্যের একটি নোট বই। তো 40% ছাড়ে 50 টাকা, তাহলে 50 টাকার 40% যদি করি, তো 40-এর 50% একই ব্যাপার, 20 টাকা। 50% ছাড়ে 32, 32-এর 50% মানে 16, তো 16 টাকা। 20 আর 16 36 টাকা সে সাশ্রয় করেছিল। ঠিক আছে, 28 নম্বর, এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করুন যাতে এত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি এরটা 9। কেন? কারণ দেখো 8 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষের 3টে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, 3টে অঙ্ক মানে সেটাই আমার 8 দ্বারা বিভাজ্য। তো সবগুলো বসিয়ে দেখবে যে 392 বসালেই তোমার 8 দিয়ে ভাগ করলে মিলে যায়। ঠিক আছে, 8 দিয়ে করলে তোমার 4 8 32, তারপরে 72, 8 নং 72। বুঝতে পেরেছ? তো ওই জন্য আমি একবারে এখানে 9 লিখে দিলাম। আমি মনে মনে হিসাব করে দেখলাম 9ই হচ্ছে, 3 বসালে হচ্ছে না, 8 বসালেও হচ্ছে না। ঠিক আছে, চলো নেক্সটে যাই। এবারে আমাদের 29 নম্বর বলেছে এত এর মান কত। তো দেখো এখানে সবগুলোতে নিচে এই 3টেতে 5 রয়েছে, অপশানে সবগুলোতে 10 আছে, তাই এইগুলোকে নিচের এইগুলোকে 10 বানানোর জন্য 2 গুণ করতে হবে। তো উপরের গুলোকেও আমি যদি 2 গুণ করে দেই, তাহলে 5 5 10, 10 আর 1 11, তো 11-র সাথে 2 গুণ করলে 22 হবে, 22 আর 4 হয়ে যাবে 26, আর নিচে সবগুলো 10 হয়ে গেছে, তাহলে 26/10 বিয়োগ 2, 10 দুগুণী 20, 26 থেকে 20 গেলে 6/10। ঠিক আছে, নেক্সট। এইবারে 30 নম্বর বলেছে একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করলে সেটি 3870 হয়, সংখ্যাটি নির্ণয় করো। 50% মানে 1/2, তো 2-এ 1 বাড়াচ্ছে 3, 3 মানে হচ্ছে 3870, 2 মানে কত? ঠিক আছে, 3 মানে 3870 হলে 2 মানে কত? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 2580। নেক্সট, এবারে আমাদের 31 নম্বর বলেছে একটি ব্যাংক বার্ষিক 6.6% হারে অর্ধবার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক প্রতি বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই তারিখে এত টাকা জমা করেন। তো এই প্যাটার্নটাও তোমার আরপিএফ এ অনেকগুলো শিফটে এসে, শুধু ডিজিট পাল্টে দিয়েছে। তো এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট অর্ধবার্ষিক হারে নিতে হবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট যে বার্ষিক যেটা আছে তার অর্ধেক হয়ে যাবে, 6.6 এর অর্ধেক 3.3%। এবার জানুয়ারি মাসে যেটা বিনিয়োগ করছে কত? 4823, তার উপর প্রথম যে সুদটা পাবে সেটা 2 বার পাবে, কারণ অর্ধবার্ষিক হারে বছরে 2 বার সুদ পাবে, তাই না? তো প্রথম সুদটা 2 বার হবে এবং তারপরের যে সুদ পাবে সেটা 1 বার হবে, তাই তো? তাহলে এর প্রথম সুদ কত হবে? এর 3.3% বের করি। তো দেখো 3 3-কে 9, 3 দুগুণী 6, 3 8-এ 24-এর 4,
3 4 12 2 14, তো 1 4 4 6 9, তো 9 9 6 15 5 হাতে 1 4 6 10 1 11 1 হাতে 1 4 4 8 1 9 9 আর এই 4 আর 1 5 1, তো 159.159, 159.159। তো প্রথম সুদ হচ্ছে এইটা। তো আসলের যে সুদ হয় 2 বছরের সুদ হলে মানে 2 বারের সুদ অর্ধবার্ষিক হারে মানে 2 বার সুদ পাচ্ছে, তাহলে এটা হবে 2 বার পাবে, পরের যে সুদ পাবে সেটা একবার, তো এরপরে আবার এর উপরে 3.3% সুদ হবে। ঠিক আছে, তো এখন আমরা এগুলোকে আসন্ন মানে নিয়ে গিয়ে সমাধান করব, কারণ এখন আমাদের পুরোটা বের করার দরকার নেই। আমরা অপশন দেখতে পাচ্ছি যে আমরা যেটার কাছাকাছি পাবো তার সেটাকে অ্যান্সার করে দেব। ঠিক আছে, তো এখানে 159.159, তো এটাকে আসন্ন মানে নিলে 159 হয়। তো আমি দেখো যা ছিল যা তার থেকে কম নিয়েছি, এটা 3.3, এটাকে আসন্ন মানে নিলে 3 হয়, তাহলে গুণ করে দেই। 3 নং 27 7 হাতে 2, 3 5 15 2, 3 5 15 2 17, 7 হাতে আমার 1, 3 1 কে 3 আর 1 4, কত হলো 477 হলো। তো 477 আমি তো আসন্ন মানে নিয়েছি, তাহলে আমাদের এখানে শতাংশের জন্য শুধু 2 ঘর আগে দশমিক বসবে। বুঝতে পেরেছো? দেখো আসন্ন মানে নিয়েছি মানে কি আমি এইগুলোকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের শতাংশের জন্য 2 ঘর আগে দশমিক। ঠিক আছে, এবার এটা জানুয়ারি মাসেরটা গেল। একইভাবে যখন জুলাই মাস দেখব, তখন জুলাই মাস থেকে যদি আমি বছরের শেষ অবধি যাই, তখন মাত্র 6 মাসই থাকে, অর্থাৎ একবারই সুদ পাবে, তাহলে এই মূলধনের উপরই তোমার একবার সুদ পাবে, সেটা কত হয়ে যাবে? 159.159 হয়ে যাবে, কারণ সুদ তো সেমই থাকবে 3.3%। তাহলে এখানে 2 বার আর এখানে একবার, তাহলে টোটাল হচ্ছে 3 বার। তো আমি এইটা মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। তো টোটাল 3 বার, তাই আমি একবারে 159 এর সাথে 3 গুণ করছি, কত হয়ে যাচ্ছে? 477 হয়ে যাচ্ছে, করা রয়েছে। আর একবার লিখে দিচ্ছি, গুণ 3 মানে 477 হচ্ছে। আমি পৌনপুনিকে নিয়ে নিয়েছি। আসুন এবার এখানে এটা কত? 4.77, এর সাথে 4.77 যোগ করে দেই। যোগ করে দিলে কত? 7 7 7 আর 4 11 1 7 আর 1 8 4, 481.77। এবার তুমি বলো অ্যান্সার কি এর থেকে বড় হবে না এর থেকে ছোট হবে? কি হবে? এর থেকে বড় হবে অ্যান্সার, অপশন একেরটা। এর থেকে বড় কেন? তার কারণ হলো আমি এইখানে যখন পৌনপুনিক নিয়েছি তখন দেখো 0.1 ছিল, 0.1টাকে বাদ দিয়ে দিয়েছি, 159কে বাদ দিয়ে শুধু 159 নিয়েছি। এখানেও দেখো 0.3 বাদ দিয়ে দিয়েছি, মানে শুধু 3 নিয়েছি। তাহলে আমি কম নিয়েছি, তার মানে যেটা অ্যান্সার বেরোবে সেটা আমাদের এখানে যা বেরোচ্ছে তার থেকে বেশি হবে এবং কাছাকাছি হবে। তো এর থেকে বেশি কাছাকাছি এটাই রয়েছে, অপশন একেরটা। চলো নেক্সট, 32 নম্বর। 3টি আসবাবের গড় মূল্য এত, যদি তাদের মূল্য এত অনুপাতে থাকে তবে সবচেয়ে ব্যয়বহুল পণ্যটির মূল্য নির্ণয় করুন। তো 3টি আসবাবের গড় মূল্য যদি এত হয়, মোট কত? এখানে প্রশ্নে মোট পাচ্ছি অনুপাত থেকে 7 5 12 3 15, 15 মানে 1 6 0 2 0, এটা গড়। তো গড়কে মোটে নিতে গেলে 3 গুণ করে দেবো, কারণ 3টে রয়েছে। তো 15 মানে এত চেয়েছে, সবথেকে ব্যয়বহুল 7 মানে কত? সমাধান করে অ্যান্সারটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, 33 নম্বর, এখানেও অন্য সংখ্যা চেয়েছে, HW, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ডেভিড 172টি চেয়ার বিক্রি করে 86টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার লাভের শতকরা হার কত? তো 86টা চেয়ারের বিক্রয় মূল্যের বিক্রি করেছে, বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তাই না? তো যখনই বিক্রয় মূল্যের সমান লাভ করে, অর্থাৎ সে 86টা লাভ করেছে 172টা দিয়ে, অর্থাৎ তার কাছ থেকে গেছে কত টাকার জিনিস? 172 বিয়োগ 86 মানে 86 টাকার জিনিস সে দিয়েছে এবং লাভ করেছে 86 টাকা। 86টা, প্রত্যেকটা চেয়ার 1 টাকা করে ধরলে 86 টাকার জিনিস সে দিয়েছে এবং 86টা চেয়ারের সমান লাভ করেছে, তার মানে 86 টাকা লাভ করেছে। তো শতকরা লাভ কত? 100%, তাই না? কত? 100%। এটা হলো আমাদের, তুমি যদি কনসেপ্ট বুঝে করো তাহলে। এবার মেথড দিয়ে যদি আমি করি, বেসিক মেথড দিয়ে মানে লিখে লিখে, তাহলে কিরকম করবো? 172টা চেয়ারের সেলিং প্রাইস বিক্রি করেছে, 172টা চেয়ার বিক্রি করেছে, তার মানে তার 172টা চেয়ারই কিনতে হয়েছে। 172-এর সিপি থেকে 172-এর এসপি থেকে সিপি বাদ দিয়ে দেবো, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বা ক্ষতি পেয়ে যাব। তো লাভ কত? 86টা বিক্রয় মূল্য মানে এসপি। তো এটাকে সমাধান করলে, এটাকে যদি এপাশে নিয়ে আসি, তাহলে 172 থেকে 86 গেলে 86 এসপি, 172 ওপাশে গেলে 172 সিপি। তো এসপি বাই সিপির রেশিও পেয়ে যাবো এখান থেকে 172/86, তার মানে 86 টাকায়
তুমি এখানে দেখো কাটাকাটি করলে 2 নিচে 1, তো 1 টাকায় কিনেছে, বিক্রি করেছে 2 টাকা, মানে 1 টাকায় 1 টাকা লাভ, শতকরা কত 100%। ঠিক আছে, সরি, নেক্সটে যাচ্ছি। এবারে আমাদের 35 নম্বর বলেছে এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। দেখো আমাদের এর মধ্যে 70 আছে, শেষে 0 আছে, তার মানে যেটা বিভাজ্য হবে তার শেষে 0 থাকবে, এটা অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। আমাদের অন্যান্য ক্লাসের প্লেলিস্ট চেক করে নেবে, ঠিক আছে, সেগুলো দেখে নেবে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।